আচ্ছা, সবাই জয়েন করতে থাকো। আমরা বোধহয় অ্যাডমিশনের 9:30টায় টাইম দিয়ে 9:30টায় তোমাদেরকে টাইম দিয়ে আমি 9:30টায় ফার্স্ট ইয়ারদের ক্লাস শুরু করে ফেলেছিলাম। তো ফার্স্ট ইয়ারদের যখন ক্লাস নিচ্ছিলাম, ওরা প্রায় 20-25 মিনিট পরে আমাকে বলতেছে, ভাইয়া আপনি তো আমাদের ক্লাস 11টা না 11:30টায় দিয়েছিলেন। পরে বুঝতে পারলাম যে এটা অ্যাডমিশনের সাথে ঝামেলা হয়ে গেছে, এই জন্য একটু লেট হয়ে গেল। সবাইকে শুভ সকাল। আমরা বিন্যাস এবং সমাবেশ নিয়ে পড়ালেখা করতেছিলাম, এবং বিন্যাস এবং সমাবেশের আমরা গতদিন যতটুকু পড়েছি, আমরা আমরা হচ্ছে গতদিন পর্যন্ত পড়েছিলাম হচ্ছে বিভিন্নভাবে দল কমিটি গঠন। তা বিভিন্নভাবে দল কমিটি গঠন 3টা কেস আমরা পড়েছিলাম। একটা হচ্ছে সবাই অংশগ্রহণ করবে না, একটা হচ্ছে সবাই অংশগ্রহণ করবে, আর একটা হচ্ছে শুধু দল গঠন, যে দলেও কিন্তু সবাই অংশগ্রহণই করবে। যেমন ভাগ করা যায় কতভাবে, এবং আমরা এখানে পড়েছিলাম যে ভাগ করা যায় যতভাবে, যদি আমরা দেখি যে এই ভাগের পজিশনগুলা সেম, তাহলে অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, আর যদি দেখি পজিশনগুলা সেম না, তাহলে অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা গতদিন পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন সামনে আগাবো। তো আমরা গতদিন আরো একটা জিনিস পড়েছিলাম যে তোমার কোনো একটা জায়গা থেকে কতগুলাকে বাছাই করে দেন সাজানো, অর্থাৎ আগে সমাবেশ তারপরে বিন্যাস। এবং আমরা বুঝেছিলাম যদি জিনিসগুলোর মধ্যে কোনো রিপিট জিনিস থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং থিসিস, ডিগ্রি, এবং কয়েকটা অঙ্কের উত্তর তোমাদেরকে মুখস্থ রাখতে বলতেছিলাম, কেননা এইগুলো সবসময় এমসিকিউতে আসে, আর এটা এমসিকিউ পারফর্ম করা খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা এটা ধারাবাহিকতায় ধীরে ধীরে সামনে আগাবো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে দেখি, আচ্ছা আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এক বা একাধিক বাছাই। এক বা একাধিক বাছাই, এই কথাকে একটাও বাছাই করতে পারি বা একাধিকটাও বাছাই করতে পারি। যেমন তোমাকে আমি যদি বলি 5টা বস্তু বাছাই, তাহলে এক্স্যাক্টলি তোমাকে 5টা বাছাই করতে হবে। কিন্তু আমি যদি বলি এক বা একাধিক জিনিস বাছাই করো, তাহলে তোমাকে একটাও বাছাই করতে পারো, দুইটাও বাছাই করতে পারো, তিনটাও বাছাই করতে পারো। তার মানে নির্দিষ্ট করে বলা যায় না কয়টা বাছাই করব। এইগুলাকে আমরা আরো একটা নাম দিয়ে ডাকতে পারি অনির্দিষ্ট বাছাই। অনির্দিষ্ট বাছাই। এবং এইখানে আরো একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি যে মিনিমাম মিনিমাম কিন্তু আমাদের একটা বাছাই করতেই হবে, মিনিমাম একটা বাছাই করতেই হবে। কেননা এক বা একাধিক, এক বা একাধিকের ভিতর কিন্তু জিরো নাই। তার মানে মিনিমাম হইলেও একটা বাছাই করতে হবে, একবারে বাছাই না করেও তুমি বাদ দিতে পারবা না। আমরা এটা নিয়ে একটা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেন থেকে আমরা উত্তর লিখব। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম। ধরো তোমার কাছে হচ্ছে 3টা আছে হচ্ছে আম, একটা ঝুড়ির মধ্যে 3টা আম, 2টা আছে হচ্ছে জাম, আর একটা আছে ধরো হচ্ছে লিচু। ঠিক আছে, একটা আছে হচ্ছে লিচু। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি কোনো একটা আত্মীয়র বাসায় বেড়াইতে গেছো, তো একটা বাটিতে করে তোমাকে 3টা আম, 2টা জাম এবং একটা লিচু দিয়েছে তোমার বাটিতে করে। ঠিক আছে, এখন পাশ দিয়ে তুমি কোশ্চেন লেখো। 1 নাম্বার কোশ্চেন, এক বা একাধিক, এক বা একাধিক ফল কত উপায়ে, এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে। এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন লেখো কত উপায়ে, কত উপায়ে ফল খাওয়া যাবে, কত উপায়ে ফল খাওয়া যাবে, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। আর 3 নাম্বার কোশ্চেন লেখো কত উপায়ে ফল দান করা যাবে, দান করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কোশ্চেন। 3টা কোশ্চেন আলাদা আলাদা করে একটার নিচে একটা করে সবাই লেখো। হ্যাঁ, একটা বিড়াল আছে।
বিড়ালের শব্দকে তোমরা শুনতে পাচ্ছ নাকি? বিড়াল একটা আছে। এক বা একাধিক, আমাদেরকে বিড়ালটা একটু দেখাই। এই যে বিড়ালটা হচ্ছে, এটা ওর নাম হচ্ছে লিও, ঠিক আছে? ও হচ্ছে তোমার ইরানের একটা বিড়াল, এটাকে বলা হচ্ছে পার্সিয়ান ক্যাট। ইরানের আগের নাম ছিল হচ্ছে পারস্য, এই জন্য এগুলোর নাম হচ্ছে পার্সিয়ান ক্যাট। এটার বয়স একেবারে ছোট, এটার বয়স হচ্ছে তোমার 1 মাস সামথিং আর কি। এটা অনেক বড় হবে, লোম আরো অনেক বড় বড় হবে আর কি। এটা একেবারেই ছোট এবং এটা খুব ফ্রেন্ডলি, মানে ও একা থাকতে পারে না, মানুষের সাথে থাকতে হয়। আরো কিছু ব্যাপার আছে, বিড়ালের পশু পাখি তো, তো এদের ধরো যে টয়লেট বা ইত্যাদি ব্যাপারে এরা খুব ট্রেইন, মানে তোমার যেখানে সেখানে এরা জায়গা নষ্ট করবে না, এরা একবার ওয়াশরুমে গিয়ে একবারে মানে ক্লিন হয়ে আসে, মানে তোমার কোনো ময়লা টয়লা কোনো ঝামেলা নাই, এবং জিনিসটা খুব কিউট আছে। ওর নাম লিও। ওকে, তো আমরা হচ্ছে টোটাল 3টা কোশ্চেন লিখছি। একটা হচ্ছে এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে, আর একটা হচ্ছে কত উপায়ে ফল খাওয়া যাবে, আর একটা হচ্ছে কত উপায়ে ফল দান করা যাবে। এখন তুমি দেখো, এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে, এর মানে হচ্ছে তুমি একটাও ফল বাছাই করতে পারো, একাধিক ফলও বাছাই করতে পারো। আর জিনিসটা যেহেতু বাছাই, সেহেতু হচ্ছে জিনিসটা সমাবেশ। এবার তোমার মনে হচ্ছে কত উপায়ে ফল খাওয়া যাবে। এখন ধরো তুমি একটা জিনিস চিন্তা করো যে এই ফলের বাটিটা তোমাকে একজন খাইতে দিছে, একটা আত্মীয়ের বাসায় গিয়ে তোমাকে খাইতে দিছে। তুমি আমটা খেয়ে দেখলে আমটা তোমার ভাল লাগলো, তাহলে কিন্তু তুমি 3টা আম খেয়ে ফেলতে পারো। আবার আমটা খেয়ে দেখলে যে আমটা টক, তোমার ভাল লাগতেছে না, তাহলে তুমি একটা আম খেয়েই বাদ দিবা, আর আম খাবে না। আবার জামটা একটা খেয়ে তোমার ভাল লাগতেছে না, তোমার জাম আবার খাচ্ছ না। আবার এমনও হতে পারে যে 2টা জামই খেয়ে ফেলতেছো। তার মানে এইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে তুমি কয়টা ফল খাবা, এটা টোটালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেহেতু কয়টা ফল খাবা এটা টোটালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, তার মানে এখানে তুমি এক বা একাধিক ফল খাবা। তার মানে এক বা একাধিক ফল কত উপায়ে বাছাই করা যাবে, এটাও যে কোশ্চেন, কত উপায়ে ফল খাওয়া যাবে এটা কিন্তু একই কোশ্চেন। আবার কত উপায়ে ফল দান করা যাবে, কেন তুমি দান করবা কাকে? কেউ একজন ফল খাইতে আসছে, তাকে তুমি দান করবা। এখন তুমি তাকে একটা ফলও দান করতে পারো, একাধিক ফলও দান করতে পারো। তার মানে এই 3টা কোশ্চেন কিন্তু আসলে একই কোশ্চেন। এই 3টা কোশ্চেন কিন্তু আসলে একই কোশ্চেন, ঠিক আছে? এক বা একাধিক ফল বাছাই, এক বা একাধিক ফল খাওয়া, আবার এক বা একাধিক ফল কত উপায়ে দান করা, এগুলা সব কিন্তু একই কোশ্চেন। যেমন ধরো তোমার পকেটে অনেকগুলা নোট আছে, তোমার পকেটে 2 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, 10 টাকার নোট আছে। তুমি কত উপায়ে এক বা একাধিক নোট বাছাই করতে পারবা, আর কত উপায়ে টাকা খরচ করতে পারবা, একই কোশ্চেন। কেননা টাকা খরচ করতে হলে টাকা তোমাকে বের করতে হবে। এখন একটা নোট খরচ করবা না একাধিক নোট খরচ করবা, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তার মানে এক বা একাধিক নোট বাছাই করা আর টাকা খরচ করা বা কোনো টাকা দান করা একই কোশ্চেন। তার মানে কনফিউজ হওয়ার কিছু নাই, এই 3টা কোশ্চেন কিন্তু একই কোশ্চেন। এবং এইটা কিন্তু পরীক্ষার খাতায় ভাই খুবই মারাত্মকভাবে পারফর্ম করতে হবে, যে এই জিনিস দেখে কনফিউজ হলে চলবে না। এখন তুমি দেখো যে আমরা অঙ্কটা সলিউশনের দিকে যাই, ধীরে ধীরে সলিউশনের দিকে যাই, এবং এই সলিউশনের প্যাটার্নটা তুমি ধরার ট্রাই করো। দেখো আমাদের কাছে আম আছে হচ্ছে 3টা, আমাদের কাছে জাম আছে হচ্ছে 2টা, এবং আমাদের কাছে লিচু আছে হচ্ছে 1টা। এই হচ্ছে আমাদের টোটাল জিনিস আছে। খেয়াল করো, এখন আম 3টা, আমের সাথে কি কি ঘটনা ঘটতে পারে? এমন হতে পারে যে আমার আম ভালো লাগে না, আমি আম খাই না, এটা হতে পারে। কিন্তু এমন হতে পারে আমি একটা আম খাইছি, এমন হতে পারে আমি 2টা আম খাইছি, এমন হতে পারে আম ভালো লাগছে, আমি আম 3টাই খেয়ে ফেলছি। তাহলে আমের সাথে ঘটনা কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা, তার মানে আমের সাথে টোটাল 4টা ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি এটাকে 4 লিখবো না, আম ছিল 3টা, আমরা লিখবো 3+1। কেন 3+1 লিখবো? এটার মানে হচ্ছে যতগুলা জিনিস থাকবে তার চেয়ে একটা বেশি ঘটনা হতে পারে, যতগুলা জিনিস থাকবে তার চেয়ে একটা বেশি ঘটনা হতে পারে। আমরা এইটা মাথায় রাখবো যে যতগুলা জিনিস থাকবে তার চেয়ে একটা বেশি ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এইটা মাথায় রাখলেই আমাদের হচ্ছে।
যে যতগুলা জিনিস থাকবে তার চেয়ে একটা বেশি ঘটনা ঘটতে পারে। ওকে, এখন দেখি যে আমাদের টোটাল জামের সাথে কয়টা ঘটনা ঘটতে পারে। জামের সাথে ঘটনা ঘটতে পারে, দেখো তোমার এমন হতে পারে যে তুমি একটা জামও খাও নাই, এমন হতে পারে তুমি একটা জাম খাইছো, এমন হতে পারে তুমি দুইটা জামই খেয়ে ফেলছো। তার মানে জামের সাথে ঘটনা কয়টা? একটা, দুইটা, তিনটা। জাম ছিল দুইটা, ঘটনা হচ্ছে তিনটা। এখন তুমি একটা জিনিস মাথায় রাখো যে এইটা কিন্তু যোগ অঙ্ক করি নাই আমি, এটা কিন্তু যোগ না, এটা হচ্ছে কয়টা ঘটনা ঘটতে পারে। তুমি কিন্তু 1, 2 আর 3 যোগ করলে কিন্তু 4 হবে না, এটা কিন্তু যোগ না। সো এটা নিয়ে কিন্তু মানে কনফিউজ হওয়ার কিছু নাই। লিচু দেখো ছিল একটা, আমিও এমন হতে পারে একটা লিচু খাই নাই, এমন হতে পারে একটা লিচুই খেয়ে ফেলছি, তার মানে লিচুর সাথে ঘটনা 1 + 1। এখন তুমি দেখো আমের সাথে ঘটনা ঘটতে পারে 4টা, জামের সাথে ঘটনা ঘটতে পারে 3টা, আর লিচুর সাথে ঘটনা ঘটতে পারে 2টা। এখন তোমার বাস্কেটে টোটাল কয় ধরনের ফল ছিল? 3 ধরনের ফল ছিল। আর এই জায়গার যে ঘটনাটা, এই যে 4টা ঘটনা, এই ঘটনা শুধু তুমি কিসের সাথে ঘটাইছো? এটা কিন্তু শুধু আমের সাথে ঘটাইছো। তার মানে বলো এই ঘটনাটা বা এই জিনিসটা কি সম্পূর্ণ কাজ? আম বাছাই করাই কি সম্পূর্ণ কাজ? কেননা তোমার হাতে এখনো জাম আছে, লিচু আছে। তার মানে এইগুলা কিন্তু কোনোটাই সম্পূর্ণ কাজ না, সবগুলাই অসম্পূর্ণ কাজ। আর আমরা জানি অসম্পূর্ণ কাজের ফলাফল পরস্পর গুণ হয়। তার মানে 3 + 1 ইন্টু 2 + 1 ইন্টু 1 + 1, এইভাবে হচ্ছে আমাদের উত্তর। বাট তোমার কোশ্চেনে একটা কথা আছে, এক বা একাধিক, তার মানে মিনিমাম হইলেও তোমাকে একটা বাছাই করতে হবে। কিন্তু এইখানে একটা লাইন দেখো, 0 0 0, কাউরে বাছাই করো নাই, 0 0 0। তাহলে এই টোটাল ঘটনাটা কিন্তু নেওয়া যাবে না, এই জিনিসটা হচ্ছে -1 করে দিব। কেননা এই জিনিসটা -1 কেন হবে? কেননা ওই জিনিসে একটাও আমরা বাছাই করি নাই। আর এখানে বলছে এক বা একাধিক, মিনিমাম হইলেও একটা। কত উপায়ে ফল খাওয়া যাবে? তুমি যদি বলো যে আমি ফল খাবো না, আরে ব্যাপার, কোশ্চেন করছে কত উপায় খেতে পারো, তোমার তো না খাওয়ার কথা বলে নাই, মিনিমাম একটা খাইতেই হবে। তার মানে ওই জিনিসটা হচ্ছে আমরা মাইনাস করে দিব। তার মানে আলটিমেটলি ভর্তি পরীক্ষায় যখন আসবে আমরা এই ছবিগুলা কিছুই আঁকবো না, এই ছবিগুলা কিছুই আঁকবো না। আমরা দেখবো 3টা আম, 2টা জাম, একটা লিচু, কত উপায়ে ফল খাওয়া যাবে, কত উপায়ে ফল খাওয়া যাবে। এর মানে হচ্ছে এক বা একাধিক ফল খেতে পারবো। তার মানে 3 + 1, 2 + 1, 1 + 1, আর লাস্টে একটা -1, কেননা ওই 0 0 টার্মটা বাদ হয়ে যাবে। আমরা কিন্তু এই ছবি আঁকবো না, আমরা ডিরেক্ট আনসার লিখবো। কথা হচ্ছে অমুক +1, তমুক +1, অমুক +1, তমুক +1, এরপরে হচ্ছে আমরা একটা -1। তাহলে এরকম আমরা আরেকটা কোশ্চেন লিখি। ধরো আরেকটা কোশ্চেন লিখি, তোমার পকেটে 5 টাকার নোট, 5 টাকার নোট আছে ধরো 60টা, 10 টাকার নোট তোমার কাছে আছে হচ্ছে 10টা, আর হচ্ছে 20 টাকার নোট তোমার কাছে আছে হচ্ছে 3টা, আর 100 টাকার নোট তোমার কাছে আছে হচ্ছে ধরো 4টা। তোমাকে বলছে কত উপায়ে তুমি দান করতে পারবা। ঠিক আছে, কত উপায়ে তুমি দান করতে পারবা। এখন তুমি দেখো ভাই যে এইখানে দেখো যে 5 টাকার নোট আছে 60টা, তার মানে এটা তো পড়ে যাচ্ছিল। ওকে, আমরা একটু পজিশনিংটা করে নিচ্ছি। কোশ্চেনগুলো সবাই লিখেও ভাই, কিন্তু কোশ্চেন না লিখলে কিন্তু হবে না, কোশ্চেন লিখতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে 5 টাকার নোট আছে হচ্ছে 60টা, তার মানে হচ্ছে 7 + 1। আবার 10 টাকার নোট আছে 10টা, তার মানে 10 + 1। আবার হচ্ছে 3টা আছে 20 টাকার নোট, তার মানে 3 + 1। আর 100 টাকার নোট আছে 4টা, তার মানে 4 + 1। আর টাকা দান করতে হবে, তার মানে মিনিমাম হইলেও একটা দান করতে হবে। সো লাস্টে একটা -1, কেননা আমাদের ওই যে 0 0 0 দামটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে হচ্ছে আমাদের উত্তর। তার মানে এক বা একাধিক বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা হচ্ছে উত্তর। কথা হচ্ছে কি? এবার তুমি দেখো যে আমরা এই টাইপেরই কিছু ভিন্ন ভিন্ন কোশ্চেন আমরা উত্তর করি, কিছু ভিন্ন ভিন্ন ব্যাপার। আমরা আরেকটা কোশ্চেন লিখি, কোশ্চেনটা পুরোপুরি লেখো। ধরো তোমার পরীক্ষায় এইরকম হচ্ছে একটা কোশ্চেন আসছে, এরকম একটা কোশ্চেন আসছে যে এই হচ্ছে কোশ্চেন পেপারটা, এবং তুমি দেখলে 1 2 3 4 5 6 7 8টা কোশ্চেন আছে। কথা বলছি, তার মানে এটা একটা প্রশ্নপত্র, এইখানে টোটাল 8টা প্রশ্ন আছে, 1 2 3 4 করে 8টা প্রশ্ন আছে।
কোশ্চেন হচ্ছে কত উপায়ে উত্তর করা যাবে, কত উপায়ে উত্তর করা যাবে, এই হচ্ছে কোশ্চেন। এখন তুমি বলো যে ধরো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তুমি দিতে গেছো, ধরো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তুমি দিতে গেছো। এখন তুমি কি আমাকে বলতে পারবা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি কয়টা কোশ্চেনের আনসার দিতে পারবা? এটা কিন্তু তোমাকে বলতে পারবা না, কেননা তুমি যে কয়টা পারবা তুমি কিন্তু সেই কয়টা আনসার করতে বাধ্য হবা। তুমি যে কয়টা পারবা এই কয়টা আনসার দিতে তুমি বাধ্য হবা। তো তুমি একটাও পারতে পারো, আবার একাধিকটাও পারতে পারো। তার মানে কত উপায়ে উত্তর করা যাবে আর কত উপায়ে এক বা একাধিক প্রশ্নের উত্তর করা যাবে, দুইটা কথা কিন্তু একই কথা। কেননা তুমি উত্তর করতেও পারো, উত্তর নাও করতে পারো। তুমি উত্তর করতেও পারো, উত্তর নাও করতে পারো। কথা বলছি কিনা? তার মানে কত উপায়ে উত্তর করা যাবে আর এক বা একাধিক প্রশ্ন কত উপায়ে উত্তর করা যাবে, একই কথা। এবার তুমি দেখো ভাই, এইখানে একটা সিরিয়াস বিষয়, এই কথাটা সবাই একটু বোঝার ট্রাই করো, তাহলে এই অঙ্কটা মুখস্থ করতে হবে না, তুমি এই অঙ্কটা বুঝতে পারবা। এখন বলো তো, পরীক্ষার খাতায় কখনো কি 1 নাম্বার প্রশ্ন আর 2 নাম্বার প্রশ্ন কখনো কি সেম প্রশ্ন হয়? 1 নাম্বার প্রশ্ন আর 2 নাম্বার প্রশ্ন কি কখনো সেম হয়? কখনোই কিন্তু সেম হয় না। আবার বলো তো, 2 নাম্বার আর 3 নাম্বার কিন্তু সেম হয়? কখনোই কিন্তু সেম হয় না। তার মানে 1 নাম্বারের সাথে 2 নাম্বারের কোনো মিল নাই, 2 নাম্বারের সাথে 3 নাম্বারের কোনো মিল নাই। তার মানে 1 নাম্বার কোশ্চেন যদি আম হয়, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে জাম, 3 নাম্বার কোশ্চেন হচ্ছে লিচু, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে কাঁঠাল, 5 নাম্বার কোশ্চেন হচ্ছে আনারস, 6 নাম্বার কোশ্চেন হচ্ছে নারকেল, 7 নাম্বার কোশ্চেন হচ্ছে কলা, 8 নাম্বার কোশ্চেন হচ্ছে ডালিম। কথা বলছি না, বুঝি নাই? তাহলে দেখো ভাই, আম কয়টা আছে? আম আছে একটা, তার মানে 1 + 1। জাম আছে একটা, 1 + 1। তারপরেরটাও 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 আছে একটা, 1 + 1। তার মানে এরকম 8টা জিনিস আছে একটা একটা করে। তার মানে এরকম 8টা 1 + 1, লাস্টে একটা -1। তার মানে আমরা একবার উত্তর লিখবো 2⁻8 - 1। তুমি কনফিউজ হয়ে যাবা, দেখবা বইতে এইরকম উত্তর লেখা আছে, বাট এইটা দেখে কিন্তু অঙ্ক বোঝা যায় না, এই লাইন থেকে অঙ্ক বুঝতে হবে। কথা বলছি না, বুঝি নাই? আশা করি এটা সবাই বুঝে গেছে। এখন আমরা এই প্রশ্নটাকে আরেকটু কঠিন করার ট্রাই করি। এই প্রশ্নটাকে তোমরা একটু স্পিডের উপর থাকবে, একটু দ্রুত লেখা প্র্যাকটিস করো, কেননা ভর্তি পরীক্ষার এই টাইপের টাইম খুব ইম্পর্টেন্ট। যে একটা জায়গায় আমরা 30 সেকেন্ডের জায়গা আমরা ট্রাই করব 28 সেকেন্ড অ্যাপ্লাই করব, 2 সেকেন্ড সেভ। প্রত্যেকটা অঙ্কে আমাদের মাথায় রাখতে হবে, মানে আমাদের সেকেন্ড সেভ করার ধান্দা করতে হবে অলওয়েজ। এবার তুমি আমি একটা পুরো কোশ্চেন লেখো। লেখো একটি প্রশ্নপত্রে, আমি যেটা মুখে বলি তোমরা এটা খাতায় লেখো। একটি প্রশ্নপত্রে, আচ্ছা আমি বুঝলাম না যে তোমরা বলতেছো যে ক্লাস 11টার কথা, তাহলে 9:30টায় আমি কাদের ক্লাস বললাম? হ্যাঁ, আমি তো ফার্স্ট ইয়ারদের ক্লাস শুরু করছিলাম 9:30টায়, ওরা আমাদেরকে বলতেছে যে ভাইয়া 9:30টায় তো 11টায় তো ক্লাস নিতে চেয়েছিলেন। তাহলে 9:30টায় কাদের ক্লাস বললাম? তোমাদের ক্লাসই তো 9:30টায় বলার কথা আমার, যতদূর মনে পড়ে। আচ্ছা অসুবিধা নেই, আমরা কন্টিনিউ করতে থাকি এইখান থেকে, আর ক্লাসটা সেভ করে রাখবো, তো তোমরা পরবর্তীতে দেখে নিও। ওকে, একটা কথা চিন্তা করো, কোশ্চেন লেখো সবাই, আমি যেটা মুখে বলি সবাই কোশ্চেন লেখো। যে একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে। কোশ্চেন লেখো, একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে। একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে। কোশ্চেন হচ্ছে কত উপায়ে উত্তর করা যাবে? একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে? একটি প্রশ্নপত্রে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের অথবা প্রশ্ন আছে, কত উপায়ে উত্তর করা যাবে? তাহলে আমি প্রশ্নপত্রের ছবিটা আঁকি, তোমরা একটু খেয়াল করো যে 1 নাম্বার প্রশ্নের সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, 2 নাম্বার প্রশ্নের সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, 3 নাম্বার প্রশ্নের সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, 4 নাম্বার 5 নাম্বার প্রশ্ন আছে। সবাই আমার প্রশ্নপত্রের ছবিটা দেখে তাকাও এবং এই ছবিটা
এই ছবিটা সবাই এঁকে ফেলো খাতায়। দেখো আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তার মানে টোটাল 5টা কোশ্চেন আছে। এর মধ্যে 3টা কোশ্চেনের অথবা কোশ্চেন আছে। এটা প্রথমটার পরে অর দিয়ে একটা কোশ্চেন, দ্বিতীয়টার পরে অর দিয়ে একটা কোশ্চেন, তৃতীয়টার পরে অর দিয়ে একটা কোশ্চেন। ঠিক আছে, আর বাদ বাকিগুলা কোনো অথবা কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে কত উপায়ে উত্তর করা যাবে। এখন উত্তর তুমি কয়টা পারবা? উত্তর একটাও পারতে পারো, দুইটাও পারতে পারো, তিনটাও পারতে পারো, তার মানে এক বা একাধিক। এবার দেখো 1 নাম্বার কোশ্চেনে যে আম আছে 2টা, 2 নম্বরে জাম আছে 2টা, 3 নম্বরে লিচু আছে 2টা, বাট আনারস আছে একটা, কলা আছে একটা। তার মানে 2 + 1 ইনটু 2 + 1 ইনটু 2 + 1 ইনটু 1 + 1 ইনটু 1 + 1 লাস্ট একটা -1। কথা বলছি না? বুঝি নাই? আম আছে 2টা, কেননা অথবা কোশ্চেন আছে তো, তার মানে হচ্ছে 2টা আম আছে। তার মানে এখানে কিন্তু 3টা ঘটনা ঘটতে পারে। কেমন? হয় এটা আনসার করতে পারি, না হলে এটা আনসার করতে পারি, নাইলে কোনোটাই আনসার করব না, 1 নাম্বার আনসারই করব না। তার মানে 1 নম্বরে 3টা অপশন, এই জন্য 2 + 1 আমরা লিখছি। কথা বুঝছি কি? তার মানে এই টাইপের যদি কোশ্চেন আসে যে প্রশ্নপত্র কত উপায়ে উত্তর করা যাবে, তাও কিন্তু আমরা পারবো। ঠিক আছে, এবার দেখো এই টাইপের কোশ্চেন আরো কিছু ক্যাটাগরিতে আসতে পারে, যেমন আমরা একটা কোশ্চেন লিখি, আরেকটা কোশ্চেন লিখি। ধরো আমাদের একটা কোশ্চেন আসছে, ধরো অন্তরীকরণ একাডেমি। লেখো অন্তরীকরণ একাডেমি হতে এক বা একাধিক বর্ণ কত উপায়ে বাছাই করা যাবে। অন্তরীকরণ একাডেমি হতে এক বা একাধিক বর্ণ কত উপায়ে বাছাই করা যাবে, এটা হচ্ছে কোশ্চেন। এবার দেখো অন্তরীকরণ একাডেমি এ, এখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে, তার মানে এ আছে আমাদের 3টা। ওকে, এবার এন দেখি, একটা এন, এইখানে একটা এন, তার মানে 2টা আছে হচ্ছে এন। তারপরে টি আছে হচ্ছে একটা, এরপরে ও আছে কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3টা আছে আমাদের হচ্ছে ও। এরপরে আর, একটা আর আছে, এইখানে একটা আর আছে, তার মানে 2টা আছে হচ্ছে আর। তারপরে দেখো আই, একটা আছে হচ্ছে আই, তারপরে এরপরে হচ্ছে একটা আছে হচ্ছে কে, তারপরে হচ্ছে এখানে এটা শেষ, একটা আছে হচ্ছে সি, একটা আছে ডি ই এম ওয়াই, তারপরে হচ্ছে সির পরে ডি, তারপরে ই, তারপরে এম, তারপরে ওয়াই। এই হচ্ছে কোশ্চেন। তার মানে এ আছে 3টা, এন আছে 2টা, টি আছে একটা, ও আছে হচ্ছে 3টা, আর আছে 2টা, আই আছে একটা, কে আছে একটা, সি আছে একটা, ডি আছে একটা, ই আছে একটা, এম আছে একটা, ওয়াই আছে একটা। তার মানে এ 3টা আছে, তার মানে 3 + 1, এন 2টা আছে, তার মানে 2 + 1, টি একটা আছে, তার মানে 1 + 1, তারপরে ও আছে 3টা, তার মানে 3 + 1, এরপরে হচ্ছে আর আছে 2টা, তার মানে 2 + 1, এরপরে হচ্ছে আই আছে, মানে এইরকম আরো যাইতে থাকবে, কয়টা করে আছে, লাস্ট একটা -1। এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝছি কিনা? ঠিক আছে, তার মানে এক বা একাধিক বাছাই শুভ 11টায় পোস্ট দিছিল। আচ্ছা, যাই হোক, দেখো তার মানে আমাদের কোশ্চেন আসতে পারে এরকম আম জাম কাঁঠাল লিচু দিয়ে, আমাদের কোশ্চেন আসতে পারে প্রশ্নপত্র দিয়ে, আমাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে এইরকম একটা, তোমাকে একটা সেন্টেন্স বলে দিছে, বলছে এক বা একাধিক বর্ণ কত উপায়ে বাছাই করা যাবে। তার মানে এক বা একাধিক নিয়ে যত উপায়ে প্রশ্ন আসতে পারে, এক বা একাধিক নিয়ে যত উপায়ে আমাদের প্রশ্ন আসতে পারে আমরা মোটামুটি কমপ্লিট করছি। ঠিক আছে, সো তোমরা এই পর্যন্ত মোটামুটি মাথায় রাখো। এরপরে আমরা এই টাইপটা ছেড়ে দিব, এরপরের টাইপের দিকে ধীরে ধীরে আগে বাড়াবো। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তার মানে আমাদের এক বা একাধিক বাছাই শেষ, অনির্দিষ্ট বাছাই জিনিসটাও আমাদের শেষ। মোটামুটি এটা আমরা ধারণা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আরো সামনে আগাবো। ঠিক আছে, ওকে ওকে।
তারপরে আমরা পরের টপিক তোমরা লেখো যে ত্রিভুজ সংখ্যা নির্ণয়। এখন দেখো, আমরা প্রথম দিন বিন্যাস এবং সমাবেশ যখন আলাদা করেছিলাম তখন বলেছিলাম জ্যামিতির যে কোনো কিছু, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, সেটা যাই হোক না কেন, রেখা হোক, এগুলা সবই কিন্তু, এই রেখা এগুলা সবই কিন্তু কি, এই সবগুলাই কিন্তু হচ্ছে সমাবেশ। এখন তুমি দেখো যে তিনটা বিন্দু যদি তুমি যোগ করো, দেখো ভাই, তিনটা বিন্দু যদি তুমি যোগ করো একটা ত্রিভুজ হয়। তিনটা বিন্দু যদি যোগ করো তাহলে একটা ত্রিভুজ হয়। তাহলে n সংখ্যক যদি বিন্দু থাকে, তিনটা করে বিন্দু বাছাই করলে একটা করে ত্রিভুজ হবে। তার মানে NC3 হবে হচ্ছে ত্রিভুজ সংখ্যা। NC3 হবে ত্রিভুজ সংখ্যা, কেননা প্রতি তিনটা করে নিলে একটা করে ত্রিভুজ হবে। প্রতি তিনটা করে নিলে একটা করে ত্রিভুজ হবে। কথা বলছে কিনা? তার মানে n সংখ্যক বিন্দু থেকে তিনটা করে বিন্দু যতবার আমরা বাছাই করতে পারবো ততবার একটা করে ত্রিভুজ হবে। কথা ক্লিয়ার ভাই? তাহলে তুমি চিন্তা করো, এখানে একটা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে যে এই তিনটা বিন্দু যদি একটা সমরেখ হয়, একটা রেখা বরাবর হয়, তাহলে কিন্তু আর কোনো ত্রিভুজ হবে না। আর কোনো ত্রিভুজ কিন্তু হবে না যদি তিনটা সমরেখ হয়। এখন দেখো ভাই, আমরা কতগুলা প্যাটার্নে ত্রিভুজের অঙ্ক সলভ করতে পারি, কতগুলা প্যাটার্নে। যেমন 1 নাম্বার কেস 1, কতগুলা প্যাটার্ন বলতে হচ্ছে কেস 1 এ আমরা যেটা শিখবো যে ছবি থেকে ত্রিভুজ, ঠিক আছে, ছবি থেকে ত্রিভুজ। আর ছবি থেকে ত্রিভুজের জন্য তুমি একটা জিনিস মাথায় রাখো যে n সংখ্যক বিন্দু থেকে তিনটা করে বিন্দু বাছাই করলে ত্রিভুজ হয়। বাট কেউ যদি একই রেখা বরাবর হয় তাহলে কিন্তু ত্রিভুজ হয় না। কয়টা একই রেখা বরাবর হলে? তিনটা একই রেখা বরাবর হলে কোনো ত্রিভুজ কিন্তু হয় না। এবার তুমি চিন্তা করো, আমি একটা ছবি আঁকতেছি, দেখো 1 2 3 4, এই রেখা বরাবর আমি 4টা আঁকলাম, এই রেখা বরাবর আমি 4টা আঁকলাম, খেয়াল করো। আর এই হচ্ছে 5, এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, ঠিক আছে। নিচের 4টা হচ্ছে র্যান্ডম। তোমরা সবাই এই ছবিটা আঁকো। আমি যেভাবে উপরে 4টা আঁকছি হচ্ছে রেখা বরাবর, উপরের 4টা আঁকছি রেখা বরাবর, আর নিচের 4টা আঁকছি হচ্ছে র্যান্ডম বিন্দু। উপরের 4টা আমি বিন্দু আঁকছি রেখা বরাবর, আর নিচের 4টা আঁকছি হচ্ছে র্যান্ডম বরাবর। কোশ্চেন হচ্ছে এদেরকে দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। এখন আমি দেখি, খেয়াল করো যে টোটাল বিন্দু আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা বিন্দু আছে টোটাল। তার মানে HC ত্রিভুজ হওয়ার কথা। তার মানে প্রথমে আমরা বের করলাম এতগুলা ত্রিভুজ হওয়ার কথা, HC3। বাট এইখানে কিছু ত্রিভুজ হবে না। এই লাইন বরাবরে কোনো ত্রিভুজ হবে না, শুধু এই লাইন বরাবর কোনো ত্রিভুজ হবে না। আর এই লাইন বরাবর বিন্দু আছে 4টা, ওই 4টা থেকে এককভাবে কোনো ত্রিভুজ হবে না। তার মানে এতগুলা হওয়ার কথা ছিল, এতগুলা হবে না। তার মানে মাইনাস করে দিলে উত্তর। কথা বুঝছি না বুঝি নাই? কথা কি বলছি? এটা হচ্ছে ছবির উপর বেস করে অঙ্ক করা, ছবির উপর বেস করে ত্রিভুজের অঙ্ক করা, ঠিক আছে। এখন আমি এইটাকে কিন্তু তোমার আরেকটা কোশ্চেন আমি তোমাকে লিখি, ধরো এইরকম কোশ্চেন আসছে। পরের কোশ্চেনটা আমি ছবিতে লিখতেছি, তোমরা চাইলে বাংলায় ক্লিয়ারলি লিখতে পারো। যে ধরো আমি বললাম যে একটা সরল রেখা বরাবর 5টা বিন্দু আছে, অপর আরেকটা সমান্তরাল সরল রেখা বরাবর 4টা বিন্দু আছে। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তার মানে একটা সরল রেখা বরাবর 5টা বিন্দু আছে, আর একটা সরল রেখা বরাবর 4টা বিন্দু আছে, এবং এরা সমান্তরাল। কোশ্চেন হচ্ছে এদেরকে দিয়ে কতগুলা ত্রিভুজ গঠন করা যাবে। কথা বুঝছো? এদেরকে দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। এখন তুমি দেখো ভাই, টোটাল বিন্দু আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে 9C3 সংখ্যক ত্রিভুজ হওয়ার কথা, এতগুলো ত্রিভুজ হওয়ার কথা। এবার দেখো, এই 5টা যেহেতু সমরেখ, তার মানে এককভাবে এই 5টা থেকে কোনো ত্রিভুজ হবে না। তার মানে এই 5C সংখ্যক 3 সংখ্যক ত্রিভুজ হবে না। আবার এই 4টা থেকেও কিন্তু এককভাবে কোনো ত্রিভুজ হবে না। তার মানে 4C 3 সংখ্যক ত্রিভুজ হবে না।
তার মানে এতগুলো হওয়ার কথা ছিল, এটাও হবে না, এটাও হবে না। তার মানে যতগুলা কথা ছিল এই কথা থেকে এই কয়টা মাইনাস করে দিলাম। তার মানে এটা হচ্ছে আমরা ছবি দেখে আঁকা, এটাকে বলা হয় হচ্ছে কেস 1। এইভাবে আমরা সলভ করতে পারি ত্রিভুজের অঙ্কগুলা। এখন তুমি এইভাবে সলভ না করে ত্রিভুজের অঙ্কগুলা আরেকটা ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারো, এবং তোমার কাছে যে ওয়েটা তোমার কাছে সহজ লাগে তুমি সেই ওয়েতে অঙ্ক করবা। ঠিক আছে, তোমার কাছে যে ওয়েটা সহজ লাগে। এখন তুমি দেখো, এই 5টা থেকে কোনো ত্রিভুজ হবে না, আবার এই 4টা থেকেও কোনো ত্রিভুজ হবে না। কিন্তু আমি যদি উপর থেকে দুইটা নিই আর নিচের থেকে একটা নিই, তাইলে কিন্তু একটা ত্রিভুজ হবে। তার মানে উপরের 5টা থেকে দুইটা নিলাম, কিন্তু এতে তো ত্রিভুজ কমপ্লিট হয় নাই, তার মানে এটা অসম্পূর্ণ কাজ। আবার নিচের 4টা থেকে একটা নিলাম, তাহলে ত্রিভুজ হবে। আর অসম্পূর্ণ কাজ মানে গুণ। দেখো, এক জায়গা থেকে দুইটা নিচে, এক জায়গা থেকে একটা নিচে, এদিক থেকে দুইটা নিচে, এদিক থেকে একটা নিচে, একটা ত্রিভুজ হয়ে গেছে। তার মানে এটা একটা সম্পূর্ণ কাজ। আবার তুমি চাইলে এটাও করতে পারো যে নিচের থেকে দুইটা নিলে, উপরের থেকে একটা নিলে, তাহলেও কিন্তু ত্রিভুজ হবে। তার মানে নিচের যে 4টা আছে, নিচের 4টার থেকে তুমি দুইটা নিলে আর উপরের 5টার থেকে একটা নিলে, এভাবেও কিন্তু ত্রিভুজ গঠন করা যায়। তার মানে এটাও একটা ত্রিভুজের কাজ, এটাও একটা ত্রিভুজের সম্পূর্ণ কাজ। আর দুইটা সম্পূর্ণ কাজ সবসময় যোগ হয়। তার মানে এইটা হচ্ছে কেস 2। তার মানে তোমার দুইটাতে কিন্তু উত্তর সেম আসবে। এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেইভাবে সলভ করবা ত্রিভুজের অঙ্কগুলা তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেইভাবে সলভ করবা। তার মানে আমরা কিন্তু ওই যে মেইন মেকানিজমে সলভ করতে পারি, আবার ছবি এঁকে ছবিটাকে অ্যানালাইসিস করে করে সলভ করতে পারি। তবে আমার কাছে কেস 1 সহজ লাগে। এখন তোমার কাছে যেটা সহজ লাগে তুমি এইভাবে সলভ করবা। কথা বলছি কি? তাহলে আমরা ত্রিভুজ রিলেটেড ব্যাপার মোটামুটি সমাবেশ ব্যবহার করে সলভ করতে পারবো। জ্যামিতির যে কোনো কিছুই সমাবেশ, এটা আমরা গতদিন বলছিলাম, জ্যামিতির যে কোনো কিছুই সমাবেশ। ঠিক আছে, এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে কর্ণ নির্ণয়। কর্ণ আমরা নির্ণয় করা শিখব। ঠিক আছে, এই কর্ণটা কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো, ভার্সিটি বিশ্ববিদ্যালয় বলো, ভার্সিটির কথা বলো, এই সমস্ত জায়গায় এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু সবাই একটু সিরিয়াসলি নিও যে আমরা হচ্ছে কোনটা বললাম, কর্ণ নির্ণয়। এখন তুমি চিন্তা করো যে আমি এটা একটা ষড়ভুজ আঁকলাম বেনজিনের মতন, নাকি বেনজিন না তো, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। ষড়ভুজ, তার মানে এইটা হচ্ছে ষড়ভুজ। এখন এই ষড়ভুজের আমি যে কালো দাগগুলা দিছি এইগুলা কিন্তু ভাই সব বাহু, এইগুলা কিন্তু সব বাহু, এইগুলা কিন্তু কর্ণ না। তাহলে ষড়ভুজে কয়টা কৌণিক বিন্দু আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তার মানে ষড়ভুজের কৌণিক বিন্দু 6টা, তাহলে পঞ্চভুজের কৌণিক বিন্দু 5টা, তাহলে এন ভুজের কৌণিক বিন্দু হচ্ছে n সংখ্যক। তার মানে তোমার প্রশ্নে যত ভুজ বলে, তোমার যদি বলে একটি অষ্টভুজ, তাহলে তুমি বুঝবা 8টা কৌণিক বিন্দু আছে। তার মানে কত ভুজ ততগুলা কৌণিক বিন্দু আছে। এখন সবসময় 2টা করে কৌণিক বিন্দু যোগ করলে কিন্তু একটা করে লাইন পাওয়া যাবে। 2টা করে কৌণিক বিন্দু যোগ করলেই কিন্তু তোমার একটা করে লাইন পাওয়া যাবে। তার মানে ষড়ভুজের 6টা কৌণিক বিন্দু আছে, এই 6টা থেকে 2টা করে বাছাই করলে এক একটা লাইন পাওয়া যাবে। এখন এইটা হচ্ছে আমাদের মোট লাইন 6C2, এই হচ্ছে মোট লাইন। এখন এই মোট লাইনের ভিতরে কিন্তু এই কালো লাইনগুলোও হিসাবে চলে আসছে, কালো লাইনগুলোও হিসাবে চলে আসছে, লাল লাইনগুলোও হিসাবে চলে আসছে। কিন্তু এই কালো লাইনগুলোর নাম হচ্ছে বাহু আর লাল লাইনগুলো হচ্ছে কর্ণ। কিন্তু আমরা তো চাইছি কর্ণ, তার মানে এই কালো লাইনগুলা বাদ দিয়ে দিতে হবে। আর কালো লাইন আছে 6টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কর্ণ। ঠিক আছে, তার মানে n ভুজের যদি হতো তাহলে nc2 n হতো হচ্ছে কর্ণ সংখ্যা। তার মানে তোমার যদি কোশ্চেন আসে অষ্টভুজের কতগুলা কর্ণ থাকবে, তুমি বলবা 8c2 8, মানে nc2 8। এটা মুখস্থ করা যাবে না ভাই, ভর্তি পরীক্ষার হলে এই যেটা কোনো দিন মনে থাকবে না, সো দ্যাটস ওয়াই তোমাকে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কখনোই মনে থাকবে না, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে।
মুছে দিলাম। তার মানে আমাদের কর্ণ নিয়ে আলাপ আলোচনা শেষ। এবার দেখো আমরা ছেদ সংখ্যা নির্ণয় করব। ছেদ নির্ণয় এই জিনিসটা কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং এ কখনো কখনো রিটেনেও আসতে দেখা যায়। এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট এমন না শুধু এমসিকিউ তেই আসবে, এটা রিটেনেও কিন্তু আসতে দেখা যায়। বিগত বছরগুলোতে অনেকবার এগুলা কিন্তু রিটেনেও আসে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, দেখো আমি এক এক করে সলভ করি। দেখো দেখো দুইটা বৃত্ত পরস্পর কয় জায়গা ছেদ করে? দুইটা বৃত্ত পরস্পর কিন্তু দেখো দুই জায়গা ছেদ করে। দুইটা বৃত্ত পরস্পর দুই জায়গা ছেদ করে, কিন্তু তোমাকে যদি বলে 10টা বৃত্ত কয় জায়গা ছেদ করে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা একে এই ছেদ সংখ্যা গোনা কিন্তু পসিবল না। তার মানে আমরা এই ছবি এঁকে অঙ্ক করতে পারবো না, এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, ছবি এঁকে অঙ্ক করা যাবে না। এখন দেখো দুইটা বৃত্ত যেহেতু দুই জায়গা ছেদ করে, তো আমার কাছে যদি 50টা বৃত্ত থাকে, ধরো আমার কাছে যদি ওকে, এখন ধরো দুইটা বৃত্ত পরস্পর দুই জায়গা ছেদ করে। এখন আমার কাছে যদি 50টা বৃত্ত থাকে, ধরো আমার কাছে 50টা বৃত্ত আছে, তাহলে এই 50টা বৃত্ত থেকে এই 50টা বৃত্ত থেকে আমি দুইটা করে বৃত্ত যতবার আলাদা করতে পারবো ততবার দুই জায়গা করে ছেদ করবে। তার মানে n সংখ্যক বৃত্ত থেকে দুইটা করে বৃত্ত আমি যতবার আলাদা করব প্রত্যেকবার দুই জায়গা করে ছেদ করবে। তাহলে n সংখ্যক বৃত্ত থেকে দুইটা করে বৃত্ত আমি এতবার বাছাই করতে পারবো এবং প্রত্যেকবার দুই জায়গা করে ছেদ করবে। কথা হচ্ছে কি? তাহলে উপরে লেখো n সংখ্যক বৃত্তের মধ্যে ছেদ সংখ্যা। n সংখ্যক বৃত্তের মধ্যে ছেদ সংখ্যা। তার মানে তোমার যদি কোশ্চেন আসে 20টি বৃত্ত পরস্পর কয় জায়গা ছেদ করবে, তার মানে 20টি বৃত্ত, তার মানে 20c2, আর প্রত্যেকবার দুই জায়গা করে ছেদ করবে, ইনটু হচ্ছে 2। কথা হচ্ছে কি? তার মানে n সংখ্যক বৃত্তের মধ্যে ছেদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার তুমি চিন্তা করো, আমরা এখন যেটা করব যে n সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা লেখো। n সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা। n সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা। n সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা। এখন তুমি দেখো দুইটা রেখা পরস্পর কিন্তু এক জায়গা ছেদ করে। দুইটা বৃত্ত যেমন দুই জায়গা ছেদ করে, তেমনি দুইটা অসমান্তরাল রেখা এক জায়গা ছেদ করে। তার মানে NC2 এত ভাবে দুইটা করে বাছাই করতে পারবো এবং প্রত্যেকবার এক জায়গা করে ছেদ করবে, ইনটু 1। ওই ইনটু 1 দিতেও পারো, নাও পারো, কেননা দুইটা বৃত্ত দেখো দুই জায়গা ছেদ করে এই জন্য ইনটু 2, আর দুইটা রেখা এক জায়গা ছেদ করে এই জন্য ইনটু হচ্ছে 1। কথা বুঝছে কি? আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার 3 নাম্বার লেখো। 3 নাম্বার লেখো n সংখ্যক বৃত্ত ও r সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা। n সংখ্যক বৃত্ত ও r সংখ্যক অসমান্তরাল রেখার মধ্যে ছেদ সংখ্যা। কোশ্চেন লেখো সবাই, n সংখ্যক বৃত্ত ও r সংখ্যক রেখার মধ্যে ছেদ সংখ্যা। এবার দেখো আমার কাছে n সংখ্যক বৃত্ত আছে ও r সংখ্যক রেখা আছে। ধরো আমার কাছে একটা বৃত্ত আছে আর একটা রেখা আছে। এখন তুমি খেয়াল করো, একটা বৃত্ত আর একটা রেখা কিন্তু দুই জায়গা ছেদ করে। একটা বৃত্ত আর একটা রেখা কিন্তু দুই জায়গা ছেদ করে। একটা বৃত্ত আর একটা রেখা কিন্তু দুই জায়গা ছেদ করে। দেখো বৃত্ত আছে কয়টা? বৃত্ত আছে n সংখ্যক। তার মানে n সংখ্যক বৃত্ত থেকে আমি একটা বৃত্ত নেব, আর r সংখ্যক রেখা থেকে আমি একটা রেখা নিব, এরা আবার দুই জায়গা ছেদ করবে। কথা বলছে কি? তাহলে NC1 ইনটু RC1 ইনটু হচ্ছে 2। একটা বৃত্ত একটা রেখা যতবার আলাদা করতে পারবো, একটা বৃত্ত একটা রেখা যতবার আলাদা করতে পারবো ততবার দুই জায়গা ছেদ করবে।
কথা বুঝছি না বুঝি নাই। এন সংখ্যক বৃত্ত ও আর সংখ্যক রেখার মধ্যে ছেদ সংখ্যা। তাহলে এন সংখ্যক বৃত্ত থেকে একটা বৃত্ত এবং আর সংখ্যক রেখা থেকে একটা রেখা যতবার আলাদা করতে পারবো ততবার দুই জায়গা ছেদ করবে। এখন ধরো তোমার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানে একটা মারাত্মক কথা বলার আছে, খুবই মারাত্মক কথা বলার আছে। দেখো ধরো যে একটা জায়গায় পাঁচটা বৃত্ত আছে, তিন চারটা রেখা আছে, এরা কত উপায়ে ছেদ করছে। এখন তুমি দেখো যে এখানে কিন্তু এই জায়গায় কিন্তু বৃত্ত আর রেখা ছেদ করছে, এই জায়গাও বৃত্ত আর রেখা ছেদ করছে, বাট এই জায়গাগুলোতে কিন্তু বৃত্ত বৃত্ত ছেদ করছে। তার মানে যখন এন সংখ্যক বৃত্ত আছে এবং আর সংখ্যক রেখা আছে তখন শুধু বৃত্ত আর রেখায় ছেদ করবে ব্যাপারটা এরকম না, তখন কিন্তু বৃত্ত বৃত্ততেও ছেদ করবে আবার রেখা রেখাতেও ছেদ করবে। তাহলে বৃত্ত বৃত্ততে ছেদ করবে হচ্ছে NC2 ইনটু হচ্ছে 2, রেখা রেখাতে ছেদ করবে হচ্ছে RC2 ইনটু হচ্ছে 1, আর এটা হচ্ছে বৃত্ত রেখায় ছেদ। তার মানে এইটা বৃত্ত রেখায় ছেদ, এইটা হচ্ছে রেখায় রেখায় ছেদ, আর এইটা হচ্ছে বৃত্ত বৃত্তই ছেদ। তাহলে এই সব কয়টা যোগ করে দিলে হচ্ছে মোট ছেদ। এই হচ্ছে মোট ছেদ সংখ্যা। মোট ছেদ সংখ্যা কখন? যখন আমার একই সাথে বৃত্ত থাকবে এবং একই সাথে রেখা থাকবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন আমি একটা প্রশ্ন দিই, সবাই এই প্রশ্নের এক্সাক্ট উত্তর আমাকে বলবা। 60টি বৃত্ত ও 5টি অসমান্তরাল রেখা কত উপায়ে ছেদ করবে? 60টি বৃত্ত ও 5টি অসমান্তরাল রেখা কত উপায়ে, কত উপায়ে বলতে সর্বোচ্চ কত উপায় আর কি, সর্বোচ্চ কত উপায়ে ছেদ করে, এটা সবাই সলভ করে ফেলো। সবাই এটা সলভ করে আমার উত্তর বলো, এক্সাক্ট উত্তর সংখ্যায় বলবা। 60টি বৃত্ত ও 5টি অসমান্তরাল রেখা মোট কত উপায়ে ছেদ করবে? একজন লিখছে হচ্ছে 52। দেখো আর কারোর সাথে উত্তর ম্যাচ করে কিনা। একজন লিখছে 52, তাহলে আমাদের টোটাল উত্তর হবে হচ্ছে 60টি বৃত্ত আছে, তার মানে বৃত্তে বৃত্তে ছেদ হচ্ছে 7C2 ইন্টু 2, রেখায় রেখায় ছেদ হচ্ছে 5C2 ইন্টু 2, আর বৃত্ত আর রেখায় ছেদ হবে হচ্ছে 7C1 ইন্টু হচ্ছে 5C1 ইন্টু হচ্ছে 2। এই সব কয়টা যোগ করে দিলে আমরা এক্সাক্ট উত্তর পেয়ে যাব। এটা 52 লিখতেছে সবাই, তার মানে 52 আনসার হতে পারে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছে। মুছে দিলাম এটা। এবার পরেরটা আরেকটা জিনিস, পরের টাইপ না, এরকমই আরেকটা জিনিস, এটা হচ্ছে 3 নাম্বার জিনিস। লেখো এন সংখ্যক মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় সংখ্যা। এন সংখ্যক মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় সংখ্যা। এন সংখ্যক মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় সংখ্যা। আচ্ছা, শুভেচ্ছা বিনিময় সংখ্যা, সালাম সংখ্যা, হ্যান্ডশেক সংখ্যা একই কথা। তোমার এরকম কোশ্চেন আসতে পারে, এন সংখ্যক মানুষ কত উপায়ে শুভেচ্ছা বিনিময় করতে পারে? আসতে পারে এন সংখ্যক মানুষ কত উপায়ে হ্যান্ডশেক করতে পারে? আসতে পারে এন সংখ্যক মানুষ কত উপায়ে সালাম কালাম বিনিময় করতে পারে? এরকম কোশ্চেন আসতে পারে। এখন ধরো আমি আর আমার সামনে আরেকজন আছে, আমরা দুইজন হ্যান্ডশেক করতেছি। কয়জনে হ্যান্ডশেক করতেছি? দুইজনে হ্যান্ডশেক করতেছি, বাট হ্যান্ডশেক হচ্ছে কয়টা? একটা। তার মানে আমার কাছে টোটাল মানুষ আছে এন সংখ্যক,
এইখান থেকে দুইটা করে মানুষ যতবার আলাদা করতে পারবো ততবার একটা করে সালাম হবে বা একটা করে হ্যান্ডশেক হবে। তার মানে ওই যে আমরা এন সংখ্যক মানুষ থেকে দুইটা করে মানুষ যতবার আলাদা করতে পারবো ততবার একটা করে হ্যান্ডশেক হবে। দুইটা করে মানুষে একটা করে হ্যান্ডশেক হয়, তার মানে NC2 ইন্টু হচ্ছে 1। আশা করি এটা বুঝতে পারছি, এটা কোনো সমস্যা না। এবার 4 নম্বর লেখো। 4 নম্বর লেখো এন সংখ্যক খেলার ফলাফল সংখ্যা। এইটা SDI ভাই, MCQ এর জন্য ভর্তি পরীক্ষা এটা মারাত্মক ইম্পর্টেন্ট। লেখো এন সংখ্যক খেলার ফলাফল সংখ্যা। এন সংখ্যক খেলার ফলাফল সংখ্যা। এন সংখ্যক খেলার ফলাফল সংখ্যা। এখন ধরো যে অ্যাডমিশনের সাথে আমরা ক্রিকেট ম্যাচ খেলতেছি, তাহলে খেলা কিন্তু একটা, ম্যাচ হচ্ছে একটা ম্যাচ বা একটা খেলা। এখন এইটাই খেলায় রেজাল্ট হতে পারে আমরা হারছি, হতে পারে আমরা জিতছি, আবার হতে পারে আমরা খেলাটা ড্র করছি। তার মানে আমাদের একটি খেলার ফলাফল টোটাল 3 উপায়ে হতে পারে। একটি খেলার ফলাফল 3টি উপায়ে হতে পারে, হার জিত ড্র। একটি খেলার ফলাফল 3 উপায়ে হতে পারে, হার জিত ড্র। কথা বলছে কি? তাহলে দেখো আমরা টোটাল 4টা খেলার চিন্তা করতেছি, 4টা খেলা, টোটাল 4টা খেলা ফলাফল কত উপায়ে হতে পারে? 4টা খেলা। এবার 4টা খেলা মানে আমি এরকম টোটাল 4টা খেলা খেলবো, মোট 4টা খেলা খেলবো। এখন প্রথম খেলার ফলাফল হতে পারে 3 উপায়ে, কেননা হার হতে পারে, জিত হতে পারে, ড্র হতে পারে। দ্বিতীয় খেলার ফলাফল হতে পারে 3 উপায়ে, হার জিত ড্র। তৃতীয় খেলার ফলাফল হতে পারে হার জিত ড্র। চতুর্থ খেলার ফলাফল হতে পারে হার জিত ড্র। কথা বলছি কি? তার মানে দ্বিতীয় তৃতীয় সবগুলা খেলার ফলাফল হতে পারে হার জিত ড্র। এখন তুমি খেয়াল করো আমি টোটাল কয়টা খেলা খেলবো? আমি টোটাল 4টা খেলা খেলবো, বাট এই জায়গা আমি কয়টা খেলা খেলছি? এই জায়গা আমি একটা খেলা খেলছি, এই জায়গা আমি আরেকটা খেলা খেলছি। তার মানে এইগুলা কিন্তু সব অসম্পূর্ণ কাজ, আর আমরা জানি অসম্পূর্ণ কাজের ফলাফল পরস্পর গুণ হয়, তার মানে 3 পাওয়ার হচ্ছে 4। তার মানে দেখো 4টি খেলার ফলাফল হচ্ছে 3 পাওয়ার 4। তার মানে n সংখ্যক খেলার ফলাফল হবে হচ্ছে n সংখ্যক খেলার ফলাফল হবে হচ্ছে 3 পাওয়ার n। 4টি খেলার ফলাফল যদি হয় 3 পাওয়ার 4, তাহলে n সংখ্যক খেলার ফলাফল হবে হচ্ছে 3 পাওয়ার n। ঠিক আছে, 122 লিখতেছে অনেকেই। অবশ্যই অবশ্যই, এই যে জাসমিট লিখছে যেটা, যে অবশ্যই রেখার মধ্যে সেট করতে পারে, এভরি সেট সংখ্যা কাউন্ট করতে হবে, সব ধরনের সেট। ওকে, n সংখ্যক খেলার ফলাফল হবে তাহলে 3 পাওয়ার হচ্ছে n। এখন তুমি চিন্তা করো যে আমার এই ম্যাচটা যদি আজকে ফাইনাল ম্যাচ হতো, এই ম্যাচটা যদি ফাইনাল ম্যাচ হতো, তাহলে হয় আমি হারতাম নাইলে আমি জিততাম। তার মানে ফাইনাল খেলায় কিন্তু কখনো ড্র হয় না। তাহলে তুমি চিন্তা করো n সংখ্যক খেলার ফলাফল হচ্ছে 3 পাওয়ার n। এখন 3 কি? 3 হচ্ছে হার জিত ড্র। কিন্তু এমন খেলা যদি হতো যে খেলায় কোনো ড্র নাই, তাহলে কিন্তু 2 পাওয়ার n হতো। এখন কোন খেলায় ড্র নাই? ধরো n সংখ্যক T20 খেলার ড্র নাই, T20 খেলায় ড্র নাই, নকআউটে কোনো ড্র নাই, নকআউট খেলায় কোনো ড্র নাই। নকআউট মানে হচ্ছে তোমার অলওয়েজ জিততে হবে, হারলেই তুমি বাদ। তাহলে এই হচ্ছে নকআউট খেলায় ড্র নাই। সেমিফাইনালে কোনো ড্র নাই, আবার ফাইনালেও কিন্তু কোনো ড্র নাই। এইগুলার উত্তর হবে কিন্তু 2 পাওয়ার n। তার মানে তোমার যদি কোশ্চেন আসে 20টি T20 খেলার ফলাফল কত উপায় হতে পারে, তুমি লিখবা 2 পাওয়ার 20। তোমার যদি আসে 20টি নকআউট পর্বের খেলায় কত উপায় ফলাফল হতে পারে, তুমি লিখবা 2 পাওয়ার 20। যদি আসে 10টি সেমিফাইনালের কত উপায় হতে পারে, তুমি লিখবা 2 পাওয়ার 10। যদি আসে 5টি ফাইনাল খেলার ফলাফল কত উপায় হতে পারে, তাহলে তুমি লিখবা 2 পাওয়ার 5। তার মানে যদি শুধু খেলা বলে তাহলে হবে 3 পাওয়ার, আর যদি এরকম এই কয়টা খেলা মেনশন করে দেয় তাহলে হবে 2 পাওয়ার, আর জাস্ট খেলা বললে 3 পাওয়ার। এবং এই খেলা নিয়ে তুমি দেখবা বিগত বছরে প্রচুর কোশ্চেন আসছে ভাই। তাহলে এই খেলার ফলাফল ব্যাপারটাও কিন্তু আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম, এটা নিয়েও আমাদের আর কোনো ঝামেলা নাই। এবং এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক জিনিস, ঠিক আছে? ওকে, দুষ্টামি করিস না।
ওকে, পরের টাইপে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে চক্রবিন্যাস। চক্রবিন্যাস, এখন আমরা এই টাইপটা নিয়ে আলাপ আলোচনা করবো, চক্রবিন্যাস। তুমি দেখো ভাই, চারজনকে তুমি টোটাল বিন্যাস করতে পারো, চারজনকে তুমি বিন্যাস করতে পারো 4 ফ্যাক্টোরিয়াল উপায়। 4 ফ্যাক্টোরিয়াল উপায় কেমন? এই 4 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এরকম, ধরো এ বি সি ডি, এই চারজনকে বিন্যাস করবা, এই চারজনকে তোমার টোটাল 4 ফ্যাক্টোরিয়াল উপায় বিন্যাস করতে পারবা। সেটা কেমন? সেটা হতে পারে এ বি সি ডি, সেটা হতে পারে এ বি ডি সি, সেটা হতে পারে এ বি এডিবি, এডিবিসি, সিএডিবি, এরকম করে টোটাল 24টা বিন্যাস। এবং এই বিন্যাসগুলো কিন্তু সব এক একটি আলাদা আলাদা বিন্যাস। কথা হচ্ছে কি? তাহলে এইগুলো হচ্ছে জেনারেল বিন্যাস, কিন্তু আমরা এখন যেটা করব চক্র বিন্যাস। এখন এই চক্র বিন্যাসে তুমি একটু খেয়াল করো, আমি টোটাল 4টি বিন্যাস আঁকি। একটা বিন্যাস হচ্ছে এ, বি, সি আর হচ্ছে ডি। এই হচ্ছে একটা বিন্যাস আঁকলাম, চক্র বিন্যাস। এখন দেখো, এইটা এই যে এই পাশে যেটা লিখছি এটা হচ্ছে জেনারেল বিন্যাস, আর এইটা লিখছি চক্র বিন্যাস। কেননা এই যে গোল করে এবিসিডি লিখছি, এই জন্য এটা চক্র বিন্যাস। এখন দেখো, এই এ উঠে বি জায়গায় গেল, তার মানে এটা হলো এ, এই জায়গা আসলো বি, এই জায়গা আসলো সি, এই জায়গা আসলো ডি, তাহলে এটা হচ্ছে আলাদা আরেকটা বিন্যাস। এই এটা বি জায়গায় আসলো, তার মানে এ বি সি ডি, এইটা আলাদা আরেকটা বিন্যাস। ছবিটা আইকো ভাই, এই এটা বি জায়গায় গেল, তার মানে এ বি সি ডি, এইটা হচ্ছে আলাদা আরেকটা বিন্যাস। এইখানে টোটাল আমি 4টা বিন্যাস লিখলাম। এখন এই বিন্যাসটা আমি যদি জেনারেল বিন্যাস লিখতাম, তাহলে এটা হতো এ বি সি ডি। এই উপরের জায়গা থেকে আমরা গোনা শুরু করতেছি, এই উপর থেকে গোনা শুরু করতেছি, এ বি সি ডি। এটা হতো ডি এ বি সি, দেখো ডি এ বি সি। এটা হতো সি ডি এ বি, আর এটা হতো বি সি ডি এ। এখন তুমি দেখো, এই লাল কালারে যেটা লিখছি এটা হচ্ছে সাধারণ বিন্যাস, আর এটা হচ্ছে চক্র বিন্যাস। উপরে যেগুলা লিখছি এগুলা গোল গোল করে, এগুলা হচ্ছে চক্র বিন্যাস। তার মানে এইটা হচ্ছে চক্র বিন্যাস, আর এইগুলা হচ্ছে জেনারেল বিন্যাস। এইগুলা সব হচ্ছে জেনারেল বিন্যাস, আর এইগুলা সব হচ্ছে চক্র বিন্যাস। এখন তুমি দেখো, এই লাল কালারে যেটা দেখা যাচ্ছে এই সব কয়টা কিন্তু আলাদা আলাদা জিনিস, বাট এই চক্রাকারে যেটা দেখা যাচ্ছে এইটা 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 আর এইটা কিন্তু একই জিনিস। দেখো, আমার এই এবিসিডিটাকে একটু বাঁকায় দিছি, এটা হইছে, আরেকটু বাঁকায় দিছি, এটা হইছে, আরেকটু বাঁকায় দিছি, এটা হইছে। ধরো ব্যাপারটা এরকম যে আমি আমার এই বইয়ের উপরে ধরো এই যে 3-4 জনকে আমি চক্রাকারে রাখলাম, 3-4 জনকে ধরো এরকম 3-4 জনকে আমি এরকম চক্রাকারে রাখলাম, আর বইটাকে আমি এইভাবে ঘোরাচ্ছি। আমি কিন্তু জিনিসে ঘোরাচ্ছি না, আমি বইকে এরকম ঘোরাচ্ছি, তাহলে কিন্তু বিন্যাসের কোনো চেঞ্জই হচ্ছে না। তার মানে ধরো আমরা এইখানে গোল টেবিলে বসে আছি, সবাই তোমরাও আসছো, 10-12 জন গোল টেবিলে বসে আছি। হঠাৎ ভূমিকম্পে বা কোনো ঝামেলা হয়ে এই বিল্ডিংটা একটু ঘুরে গেল, তাহলে কিন্তু বিন্যাসের কোনো ক্ষতি হবে না, আমরা আমাদের মতোই আছি। তার মানে এই 4টা জিনিস জেনারেলে আলাদা আলাদা হলেও, জেনারেল বিন্যাসে এরা আলাদা আলাদা হলেও, এই চক্র বিন্যাসে কিন্তু এরা আলাদা না, এরা 4টা কিন্তু সেম জিনিস। এই 4টা সেম জিনিস, তার মানে এই 4টা থেকে কিন্তু 4টাই গ্রহণযোগ্য না, এই 4টার থেকে যে কোনো একটা গ্রহণযোগ্য। তার মানে 4টি থেকে আমরা নিব হচ্ছে একটি। এইবার ঐকিক নিয়ম করি, অতএব একটি থেকে আমরা নিব হচ্ছে 1/4টি, আর মোট মানুষ ছিল 4 জন, এবিসিডি, তার মানে মোট বিন্যাস হওয়ার কথা ছিল 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে অতএব 4 ফ্যাক্টোরিয়ালটি থেকে আমরা নিব হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4টি, আর 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি খেয়াল করো যে 4 জনকে বিন্যাস করলে রেজাল্ট হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 জনকে চক্রাকারে বিন্যাস করলে হবে 4 ফ্যাক্টোরিয়াল, 10 জনকে চক্রাকারে করলে হবে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। তার মানে যত জনকে বিন্যাস করব উত্তর হবে তার চেয়ে একটা কম। তাহলে সবাই লেখো, n সংখ্যক বস্তুর চক্রাকারে বিন্যাস সংখ্যা n-1 ফ্যাক্টোরিয়াল।
ওকে, লেখো তাহলে n সংখ্যক বস্তুর চক্রাকারে বিন্যাস সংখ্যা n-1 ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন -1 হচ্ছে, কেন -1 হচ্ছে এটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এটা না বোঝার কিছুই নাই, কেন -1 হইল। তার মানে n সংখ্যক বস্তুর চক্রাকারে বিন্যাস সংখ্যা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। আমি এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম এই জিনিসটা হচ্ছে, এতক্ষণ যেটা বুঝাইলাম এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে চক্রবিন্যাসের বোঝানো। এখন আমরা ভিন্ন আর একটা উপায়ও বোঝাইতে পারি, এটা খুব কার্যকরী বোঝানো। যেমন ধরো এটা একটা লোক, এর নাম হচ্ছে আবুল। এখন এই জিনিসটা হচ্ছে পৃথিবী। ধরো আবুল পৃথিবীর উপর দাঁড়ায় ছিল, হঠাৎ করে আবুলের মাথায় আসলো যে পৃথিবীর উপর দাঁড়ায় থেকে কি করবো, আর ভাল লাগতেছে না, পৃথিবীটাকে একটা চক্কর মেরে আসি। তার মানে আবুল এইখান থেকে ঘোরা শুরু করে দিল। কিন্তু আবুল কই থেকে শুরু করছে এইটা যদি আবুল ভুলে যায় তাহলে আবুলের কিন্তু দুনিয়া চক্কর মারা শেষ হবে না, কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকবে, ওর চক্কর মারা কোনোদিন শেষ হবে না। তাহলে আবুল কি করবে, আবুল বাবুল রে ডাক দিয়ে বলবে যে ভাই তুই এখানে দাঁড়া, একবারে লক হয়ে থাক, একবারে লক হয়ে থাক, আমি একটা ঘুরান দিয়ে আসি। তাহলে আবুল ঘুরতে ঘুরতে এসে যখন বাবুল রে পাবে তখন আবুল বলবে আমার একটা চক্র কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি বলো ভাই, বাবুলকে যে আটকায় রেখে গেছে, বাবুল কি আর নড়াচড়া করতে পারছে? তার মানে বাবুল আর নড়াচড়া করতে পারে নাই। আর আমরা আগেই একদিন শিখছিলাম যে নড়াচড়া করতে পারে না সে বাদ, যে নড়াচড়া করতে পারে না সে বাদ। তার মানে বাবুল নড়াচড়া করতে পারে নাই, তার মানে একজন বাদ। তার মানে 4 জন থেকে একজন বাদ হলে 3 ফ্যাক্টোরিয়াল, n সংখ্যক থেকে একজন বাদ হলে n-1 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে ফুল গাজাঘড়ি ব্যাখ্যা। এখন তুমি যেটা বুঝো ওইটা বুঝলেই চলবে, তুমি যেটা বুঝো, দুইটা ব্যাখ্যা যেটা বুঝো ওইটা বুঝলেই চলবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখো, n সংখ্যক বস্তুর চক্রাকারে বিন্যাস সংখ্যা n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখন একটা কোশ্চেন নিব, ধরো আমরা একটা কোশ্চেন নিলাম, 7 জন ব্যক্তি একটি গোল টেবিলে কত উপায়ে বসতে পারবে। 4 জন ব্যক্তি একটি গোল টেবিলে কত উপায়ে বসতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। 4 জন ব্যক্তি একটি গোল টেবিলে কত উপায়ে, 7 জন ব্যক্তি একটি গোল টেবিলে কত উপায়ে বসতে পারে। তাহলে গোল টেবিল অবশ্যই চক্রবিন্যাস, তার মানে 7 জনের জন্য হবে হচ্ছে 7-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা কোশ্চেন নিব, দুইটা কনসেপ্ট মিলিয়ে একটি কোশ্চেন লিখব। দুইটি কনসেপ্ট মিলিয়ে আমরা একটা কোশ্চেন লিখব। দুইটা কনসেপ্টে আমাদের শেখা জানা কোশ্চেন। এখন দেখি তুমি পারফর্ম করতে পারো কিনা। ধরো 60টি ছেলে ও 5টি মেয়ে কত উপায়ে একটি গোল টেবিলে বসতে পারে। কোশ্চেন লেখো, 60টি ছেলে ও 5টি মেয়ে কত উপায়ে একটি গোল টেবিলে বসতে পারে। 60টি ছেলে ও 5টি মেয়ে কত উপায়ে একটি গোল টেবিলে বসতে পারে যেখানে যে কোনো দুটি মেয়ে পাশাপাশি বসবে না। 60টি ছেলে ও 5টি মেয়ে কত উপায়ে একটি গোল টেবিলে বসতে পারে যেখানে যে কোনো দুটি মেয়ে পাশাপাশি বসবে না। 60টি ছেলে ও 5টি মেয়ে কত উপায়ে একটি গোল টেবিলে বসতে পারে যেখানে যে কোনো দুটি মেয়ে পাশাপাশি বসবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, ওই যে কোনো দুটি পাশাপাশি বসবে না, আমরা অনেক আগে পড়ছিলাম যার উপর সত্য আরোপ করা সে পরে আসবে এবং সে পরে এসে গ্যাপে গ্যাপে বসবে। তার মানে মেয়ে 5টা পরে আসবে, পরে এসে গ্যাপে গ্যাপে বসবে। তাহলে 60টি ছেলেকে আগে বসিয়ে নিই, 1 2 3 4 5 6 7, 60টি ছেলেকে বসিয়ে নিছি এবং এটা গোল টেবিলে বসাইছি, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল না লিখে আমরা লিখি 7-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে বসিয়ে নিছি। এবার গ্যাপ খুঁজি, গ্যাপ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা।
তাহলে ওই 7 গ্যাপের মধ্যে যে কোনো 5 গ্যাপে 5টা মেয়ে বসে যাবে। এই কনসেপ্টে আমরা আগেও অঙ্ক করছিলাম। তবে আগের বার যে অঙ্ক আমরা করছিলাম তখন এইরকম ছিল, দেখো 3 জনের জন্য কিন্তু ফাঁকা জায়গা ছিল 4টা, বাট গোল করে বসলে 3 জনের জন্য কিন্তু ফাঁকা জায়গা 3টাই হয়। এই জন্য ছবি আঁকতে হবে লম্বা ভাবে আঁকলে কিন্তু 7 জনের বসাইলে 8টা ফাঁকা জায়গা হইতো, আর গোল ভাবে আঁকছি এই জন্য আমাদের 7টাই ফাঁকা জায়গা হয়েছে। তার মানে এই সমস্ত কেসে ভাই ছবি আঁকবা, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। কথা বলছি কি? ওকে, এখন এইখানে একটা মারাত্মক ব্যাপার আছে। দেখো আমি একটা কোশ্চেন লিখি, তাহলে তুমি কোশ্চেনটা দেখে বুঝতে পারবা। ধরো লিখি 10টি মুক্তা দিয়ে একটি মালা কত উপায়ে বানানো যাবে। কোশ্চেন লেখো 10টি মুক্তা দিয়ে একটি মালা কত উপায়ে বানানো যাবে। 10টি মুক্তা দিয়ে একটি মালা কত উপায়ে বানানো যাবে। 10টি মুক্তা দিয়ে একটি মালা কত উপায়ে বানানো যাবে। দেখো মুক্তার মালা চক্রবিন্যাস, তার মানে আমাদের উত্তর হওয়ার কথা 10 - 1 ফ্যাক্টোরিয়াল চক্রবিন্যাস যেহেতু, কিন্তু এই ক্ষেত্রে উত্তর হবে এইটা ভাগ 2। এখন এই ভাগ 2 কইতে আসলো এটা একটু বুঝে নেই। দেখো এ বি আর সি আর হচ্ছে ডি, এটা একটা চক্রবিন্যাস। এটাকে আমি লিখলাম ধরো বি এ, এই পাশে লিখলাম সি, এই পাশে লিখলাম হচ্ছে ডি, আর এই পাশে লিখলাম হচ্ছে সি। দেখো এটা হচ্ছে এ বি সি ডি আর এটা হচ্ছে এ ডি সি বি, তার মানে দুইটা আলাদা জিনিস। এখন দেখো এইটার দিকে তাকাও, সবাই এইটার দিকে তাকাও। এখন দেখো আমি যখন এই দিক থেকে, অর্থাৎ তোমরা এটাকে যেভাবে দেখতেছো, আমি দেখতেছি উপরে এ নিচে সি, ডানে বি বামে ডি, তাই তো? এবার তুমি চিন্তা করো আমার এই বোর্ডটা একটি কাচের বোর্ড, এই বোর্ডটা একটি কাচের বোর্ড, আর আমি এই কাচের বোর্ডের পিছনে গিয়ে দেখতেছি যে উপরে এ নিচে বি, আমার বামে হচ্ছে দেখতেছি দেখো বি, আর ডানে দেখতেছি ডি। তার মানে আমি এইটাকে যদি পিছন থেকে দেখি, এই বোর্ডের পিছন থেকে দেখি, তাহলে আমি এইটা দেখব। দেখো এইটাকে আমি যদি পিছন থেকে দেখি তাহলে এইটা দেখব, আবার এইটাকে যদি এই বোর্ডের পিছন থেকে দেখি, যে আমি কাচ দিয়ে লাগাইলাম, পিছন থেকে দেখি, তাহলে আমি এইটা দেখব। তার মানে এই দিক থেকে দেখলে এটা হচ্ছে টপ ভিউ, আর পিছন থেকে দেখলে হচ্ছে বাটন ভিউ। টপ ভিউ এবং বাটন ভিউ, দেখো টপ ভিউ আর পিছন থেকে বাটন ভিউ দেখলে কিন্তু এটা দেখবো। আসলে কি তাই? আসলে তা না। কেননা আমি বি কে যখন পিছন থেকে দেখব, তখন এই জায়গা আমি এই বি দেখবো না, এই জায়গা আমি উল্টা বি দেখবো। কিন্তু এই জায়গা কি বি না উল্টা বি? বি। তার মানে এই দুইটা কিন্তু আলাদা জিনিস। পিছন থেকে দেখো, সামনে থেকে দেখো, আলাদা জিনিস। কিন্তু আমি আরো একটা জিনিস আঁকি, দেখো ও, এখানে আঁকলাম ডাব্লিউ, এখানে আঁকলাম ধরো ওয়াই, আর এইখানে আঁকলাম হচ্ছে ভি, এইটা। আবার এইটাকে আমি আঁকলাম এইটার পরে এই পাশে আঁকলাম ভি, এই পাশে আঁকলাম হচ্ছে ওয়াই, আর এই পাশে আঁকলাম হচ্ছে ডাব্লিউ। এইটা যদি চিন্তা করি, দেখো আমি উপর থেকে দেখবো যা, পিছন থেকে যদি দেখি, এই কাচের পিছন থেকে দেখি, তাহলে কিন্তু আমি এইটা দেখবো। দেখো ডাব্লিউ কে উল্টা পাশ থেকে দেখলেও ডাব্লিউ, ভি কে উল্টা পাশ থেকে দেখলেও ভি, বাট বি কে উল্টা পাশ থেকে দেখলে হবে উল্টা বি। না হলে তুমি তোমার খাতার কাগজে, এরকম কাগজে এই জিনিসটা চাপ দিয়ে লিখে, সাদা কাগজে চাপ দিয়ে এই গোলটা লিখে পিছন থেকে দেখো যে এইটা আর এটা সেম, বাট এইটা আর এটা কিন্তু সেম না। তার মানে এই সমস্ত কেসে এই দুইটা জিনিস আসলে আলাদা জিনিস না, একই জিনিস। তার মানে দুইটা থেকে নিতে হবে একটা। তার মানে কখন দুইটা থেকে একটা নিতে হবে? ও চিন্তা করে, ও সামনে থেকে দেখলেও ও, পিছন থেকে দেখলেও ও। ওয়াই সামনে থেকে দেখলেও ওয়াই, পিছন থেকে দেখলেও ওয়াই। বাট এটা যদি হতো ই, তাহলে সামনে থেকে দেখলে ই, বাট পিছন থেকে দেখলে উল্টা ই। আর উল্টা ই কখনো সেম না। তার মানে যে সমস্ত বস্তুর কথা খেয়াল করো, যে সমস্ত বস্তুর টপ ভিউ এবং বাটন ভিউ একই, তাদের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে।
এখন মুক্তার মালার কথা চিন্তা করো, এইটা একটা মুক্তা, চিন্তা করো মুক্তা তো একটা গোল। এখন একটা মুক্তাকে তোমার সবচেয়ে ভালো হয় একটা মুক্তাকে তুমি একটা কাচের প্লেটের উপর রেখে উপর দিক থেকে মুক্তাটা দেখো আর এই নিচের দিক থেকে মুক্তাটা দেখো, দেখবা একই রকম দেখা যাবে। তার মানে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে। বাট তোমাকে কনফিউজ করার জন্য কখনো কখনো বলতে পারে, এই কথাটা খুব ভালো মারাত্মকভাবে শোনো ভাই, খুবই মারাত্মক, আমি একবারই বলবো। দেখো তোমাকে কনফিউজ করার জন্য এইরকম বলতে পারে 60টি ভিন্ন কালারের মুক্তা দিয়ে কত উপায়ে মালা গঠন করা যাবে। ভিন্ন কালার বলে কনফিউজ করে দিতে পারে। দেখো এই কালারটা হলো লাল, এই কালারটা ধরো স্কাইফ, এই কালারটা ধরো দাগ দাগ, আর এই কালারটা ধরো হচ্ছে দাগের মধ্যে খোপ খোপ, এরকম। এখন তুমি দেখো এই কালারটা যে লাল, উপরে থেকে দেখলেও লাল, নিচে থেকে দেখলেও লাল। এইটা যে দাগ দাগ, উপরে থেকে দেখতেও দাগ দাগ, নিচে থেকে দেখলেও দাগ দাগ, সেক্ষেত্রেও কিন্তু আমার n-1 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 হবে। এই সমস্ত কালারের কথা বলে তোমাকে কনফিউজ করে দিতে পারে, এই সমস্ত কালারের কথা বলে তোমাকে কনফিউজ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে আজকে যতটুকু পড়ছে এটার উপর প্রস্তুতি নাও। আরও কিছু স্পেশাল জিনিস আছে যেটা আমরা নেক্সট দিন আলাপ আলোচনা করে আমরা বিন্যাস সমাবেশের একটা অনলাইন এক্সাম নিব, আর এমসিকিউটা অনলাইন নিতে পারি, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা জানাবো। তাহলে তোমাদের সাথে নেক্সট শিডিউল ডেতে আবার দেখা হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।